স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি আরো একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি গরিবের হোটেল। এ হচ্ছে রূপালী। রূপালী তার বাবার সাথে শহরে থাকতো। কিছুদিন হলো রূপালীর কলেজ শেষ হয়েছে। সে খুব ভালো রেজাল্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। রূপালী, এবার তুই কি করবি? মাস্টার্স করবি? হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম এবারে মাস্টার্স করি। বাহ, তাহলে তুই এক কাজ কর, মাস্টার্সের জন্য তুই অ্যাডমিশন নে। আচ্ছা, আর একটা কথা শোন, আমি এবার তোর বিয়ের জন্য দেখাশোনা করছি। মাস্টার্স করতে করতেই বিয়েটা করে নিস। কিন্তু বাবা, পড়া শুরু করলে পড়তে পড়তে বিয়ে করব? তার থেকে বরং মাস্টার্সটা শেষ হোক না, তারপর বিয়ে করব। না না, মাস্টার শেষ হওয়ার পর বিয়ে করলে সে তো অনেক দেরি। তোর বিয়েটা দিলে আমিও শান্তি পাবো। তুই বিয়েটা করে নে এবার। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। রূপালীর বাবা অমিত নামে একটি ছেলের সাথে রূপালীর বিয়ে দিয়ে দিলেন। অমিত পেশায় একজন শিক্ষক ছিল। সে একটি হাই স্কুলে শিক্ষকতা করত। কিন্তু রূপালীর শাশুড়ি মা রূপালীর পড়াশোনা করা একদমই পছন্দ করতেন না। তাই বিয়ের পর রূপালীর পড়াশোনা বন্ধ হয়ে গেল। অমিত খুবই ভালো ছেলে হওয়ায় রূপালী আর অমিতের বেশ ভালোই দিন কাটতে লাগলো। কিন্তু রূপালীর জীবনে এত আনন্দ বেশি দিন টিকলো না। 1 বছরের মধ্যেই অমিত মারা গেল। অমিত মারা যাওয়াতে রূপালীর শাশুড়ি মা রূপালীর উপর খুব অত্যাচার শুরু করলেন। রাক্ষসী মেয়ে একটা, আমার ছেলেটাকে খেলো। বিয়ের 1 বছরের মধ্যেই না হলে আমার ছেলেটা এভাবে চলে যায়। খুশি মেয়ে, এই মেয়ের সাথে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। বাড়ির সব কাজের লোক আমি ছাড়িয়ে দিয়েছি। আজ থেকে সব কাজ তুই করবি। হ্যাঁ, আরো একটা কথা, এই বাড়ির বাইরে যেন তোকে পা না দিতে দেখি। আজ থেকে তুই বাড়ির বাইরে বেরোবি না, বাড়িতেই শুধু থাকবি। কথাটা যেন মনে থাকে। এরপর থেকে বাড়ির সমস্ত কাজ রূপালী করত। কাজে একটু ভুল হলেই রূপালীর শাশুড়ি মা ওকে ধরে খুব মারতো। আমার কপালটাই খারাপ। অমিতের মৃত্যুর জন্য শাশুড়ি মা সব সময় আমায় কথা শোনান। কিন্তু আমি কি করতে পারি? বিয়ের আগের থেকেই তো ওর হার্টের অসুখ ছিল। ও তো হার্ট অ্যাটাক করে মারা গেল। আমার কি এতে কিছু করার আছে? আমার আর ভালো লাগে না। বাড়ি থেকেও বেরোতে দেন না। সারা দিন কাজ করি, উল্টে একটু ভুল হলেই আমাকে ধরে মারেন। একদিন ঠিক আমি এই বাড়ি ছেড়ে পালাবো। আমি বাবার কাছে চলে যাব। আমি একদিন ঠিক পালাবো। সুযোগও কিছুদিনের মধ্যেই চলে এলো। রূপালীর শাশুড়ি মা হঠাৎ একদিন বাড়ির মেন গেটে তালা না দিয়ে ঘুমিয়ে পড়লেন। আজকেই ভালো সুযোগ, আজকে আমি বাড়ি ছেড়ে পালাবই। শাশুড়ি মা মেন গেটে তালা দিতে ভুলে গেছেন। এই সুযোগে আমি পালাই, আমি বাবার কাছে চলে যাই, আর কোনো দিনও এখানে ফিরে আসবো না। এরপর রূপালী তার বাবার কাছে ফিরে গেল। কি হয়েছে রূপালী, তোর এরকম অবস্থা কেন? তুই এভাবে দুপুরবেলা চলে এলি, কত রোগা হয়ে গেছিস। কি হয়েছে বল আমায়। বাবা, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমি আর কোনোদিনও ওখানে ফিরে যাব না। কেন, কি হয়েছে? পালিয়ে এসেছিস কেন? অমিত মারা যাওয়ার পর থেকে শাশুড়ি মা অমিতের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করেন। আর সেই জন্য তারপর থেকে উনি আমাকে যেন সহ্যই করতে পারেন না। আমার উপর খুব অত্যাচার করেন, বাড়ির সব কাজ করান। আর
একটু ভুল হলে আমাকে ধরে ধরে মারেন, আমাকে বাড়ির বাইরেও বেরোতে দিতেন না। তাই আজ একটু সুযোগ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। ঠিক করেছিস, তোকে আর কোনোদিনও ওখানে ফিরে যেতে হবে না। তুই এখানে থাকবি, তুই নিজের বাড়িতে থাকবি। এরপর কয়েকটা দিন কেটে গেল। একদিন রূপালীর বাবা রূপালীকে এসে বললেন, রূপালি, আমি ভাবছিলাম তুই আবার পড়াশোনাটা শুরু কর। আমি আবার পড়া শুরু করব? তুমি ঠিক বলছো বাবা, না আমি আবার পড়া শুরু করব? হ্যাঁ, তুই আবার পড়া শুরু কর। আমি ভুল করেছিলাম, তুই তখন পড়তে চেয়েছিলি, আমি জোর করে তোর বিয়ে দিয়ে দিলাম। আসলে আমি ভেবেছিলাম বিয়েটাই আগে দরকার, পড়াশোনা না করলেও চলবে। কিন্তু আমি যে এত বড় ভুল করেছি আমি বুঝতে পারিনি। আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো দরকার। নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা কখনো উচিত নয়। তুই আবার পড়া শুরু কর, তুই নিজের পায়ে দাঁড়া। কিন্তু বাবা, আমি কি আর পারবো? আমি কি আবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারবো? হ্যাঁ পারবি, কেন পারবি না? তুই এই বিয়েটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যা। যে বাড়ি তোকে কোনো সম্মান দেয় না, আমি মনে করি না তুই সেই বাড়ির বউ। আর আজ থেকে এই সাদা কাপড় তুই পরবি না। বিয়ের আগে যেরকম ভাবে থাকতিস সেইভাবেই থাকবি। তুই ভুলে যা তোর বিয়ে হয়েছিল। তুই আবার পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া। তুমি যখন বলছো আমি ঠিক পারবো, কিন্তু আমি আর পড়বো না। আমি ভাবছি আমি একটা ব্যবসা করি, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো। ব্যবসা করবি? কিসের ব্যবসা করবি? আমি ভাবছি খাবারের হোম ডেলিভারি করব। আমি তো ভালো রান্না করতে পারি। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা বাড়িতে রান্না করতে পারেন না, বয়স্ক মানুষ, অনেকে প্রতিবন্ধী আছেন যারা বাড়িতে রান্না করতে পারেন না। তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি খাবার পৌঁছে দেবো, আর তার বদলে আমি টাকা পাবো। আচ্ছা, তুই তাই কর। তোর যা মন চাইছে তুই তাই কর, আমি তোকে বাধা দেবো না। এরপর থেকে রূপালী বাড়িতে খাবার তৈরি করে বিভিন্ন মানুষের বাড়ি গিয়ে হোম ডেলিভারি করে আসতো। এরপর থেকে রূপালীর খুব আনন্দেই দিন কাটতে লাগলো, তার ব্যবসাও ধীরে ধীরে বাড়তে লাগলো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। রূপালীর ব্যবসা এখন বেশ ভালোই চলছে। বাবা, আমার ব্যবসাটা তো এখন মোটামুটি চলছে, তাই আমি ভাবছি একটা রেস্টুরেন্ট খুলবো, আর হোম ডেলিভারির জন্য কয়েকজনকে রাখবো। তারা এখন গিয়ে গিয়ে হোম ডেলিভারি করে আসবে, আর আমি রেস্টুরেন্ট চালাবো। বাহ, এ তো খুব ভালো আইডিয়া। তুই তাই কর, তাহলে তোর ব্যবসাটা আরো অনেকটা বাড়বে। কিছুদিনের মধ্যে রূপালী একটা রেস্টুরেন্ট খুললো। ধীরে ধীরে রূপালীর ব্যবসা এতই ভালো চলতে লাগলো যে শহরের বেশ কিছু নামী ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠল রূপালী। বিভিন্ন কাগজে রূপালীকে নিয়ে লেখালেখি শুরু হলো। সেই কাগজ রূপালীর শাশুড়ি মায়ের হাতে পড়ল। তিনি ভালো করে রূপালীর কথা পড়লেন। বৌমা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে এত কিছু করে ফেললো। আমি একবার বৌমার কাছে যাই। এ কি, আপনি আমার বাড়িতে কি দরকার? আমি তখন খুব বড় ভুল করেছিলাম বৌমা, আমায় তুমি ক্ষমা করো। না না, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। বোধহয় আপনার ওই ব্যবহারের জন্যই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো দরকার, আর আমি সেটাই করেছি। এর জন্য আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমায় বেরোতে হবে, আমি আসছি। না মানে, আমি এসেছিলাম তোমার ফিরিয়ে নিয়ে যেতে। তুমি ফিরে চলো, তুমি তোমার নিজের বাড়িতে চলো। এতদিন পর আপনার মনে পড়লো ওটা আমার নিজের বাড়ি? ওটা আমার নিজের বাড়ি নয়,
আমি আমার নিজের বাড়িতেই আছি। আমি এখান ছেড়ে কোথাও যাব না। আপনি এখন আসতে পারেন।